আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এ হচ্ছে আমার ২ মেয়ে। তারা আমাকে বিদায় দেওয়ার জন্য আমার সাথে যাচ্ছে এয়ারপোর্টে। তো ১ম বিদেশ যাত্রা আমি, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, আমার মেয়ে এই যে আমরা গাড়িতে যাচ্ছি। হুম? ছোট্ট পরিবার নিয়ে, সাথে ভাইগনা আছে। তো মূলত উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্টে যাওয়া, কিন্তু তার আগে উদ্দেশ্য হচ্ছে আমার আম্মার কাছে যাইতে হবে। আমার মা আমার বড় ভাইয়ের কাছে আসছে গাজীপুর সাভারে। আমার আম্মার সাথে শেষ দেখা করব। আমার বোন আসছে, বোন জামাই আসছে, ভাইগনা-ভাগ্নি আসছে। তাদের সাথে দেখা করার পরে আমি চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। তো আমার ফ্লাইট ছিল হচ্ছে সন্ধ্যা রাত ৮-১০টা বাজে ফ্লাইট ছিল আমার। তো আমি বের হইছি সকাল ১০টা বাজে। যেহেতু আমার আম্মার সাথে দেখা করতে হবে। এটা হচ্ছে আপনার কুড়িলের যে রোডটা আছে পূর্বাঞ্চল, হুম? যেহেতু আমরা কুমিল্লা থেকে গেছি এবং আমার বাড়ি আপনারা তো অনেকে জানেন কোথায়। তো আমরা দেখতে যাচ্ছি এবং খুব দ্রুততার সহিত আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, যাতে আমি সব সাইড ট্যাগেল দেওয়ার পরে এয়ারপোর্টে যথাসময়ে আসতে পারি এবং আমার ফ্লাইটটা যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, এবং ১ম বিদেশ যাত্রা। যার কারণে খুব এক্সাইটেড যে কোন জায়গার পরে কি করতে হবে, তারপরে কি করতে হবে। যেহেতু আমি কোনো সময় বিদেশে যাই নাই বা এয়ারপোর্টেই ঢুকি নাই। অথচ এয়ারপোর্টের সম্বন্ধে আমি অনেক সময় যাতায়াত করছি। দীর্ঘ ২-৩ বছর যাতায়াত করছি এবং সবশেষে আমরা সকল কার্যক্রম শেষ করে এয়ারপোর্টে চলে আসলাম। ইমিগ্রেশনও শেষ আমার, এবং বর্তমানে আমি ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। অল্প সময়ের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চলে আসবে এবং এই ফ্লাইটেই আমি আমার গন্তব্যস্থলের জন্য রওনা দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এয়ার অ্যারাবিয়ার যে বিমানটি আমরা ধরবো, সেই বিমানটি চলে আসছে অলরেডি, এবং এটা আসার পরেই হচ্ছে আমরা যাত্রী নামানোর পরে আমাদেরকে নিবে। কিন্তু আমার লাইফ এটাই ফার্স্ট বিমান কাছের থেকে দেখা। অর্থাৎ এর আগে তো আমি আকাশ থেকে দেখছি, এখন কাছের থেকে দেখতাছি। তো সবশেষে আমরা সিরিয়াল যারা দুবাইতে ট্রান্সপোর্ট দেব বা ট্রানজিট দেব, আমরা সবাই সিরিয়ালে যাচ্ছি। তো এবার দেখা যাক বিমানের ভিতরে কি আছে। তা আমি কোনো সময় যেহেতু বিমানে উঠিনি, এইজন্যে আমি সিরিয়ালে দাঁড়াইছি। সিরিয়ালে যাচ্ছি হাঁটতে। তো একটা সময় স্বপ্নে মানুষের যে একটা স্বপ্ন থাকে যে বিমানে উঠবো, যেমন আমার আম্মা স্বপ্ন দেখে যে আমরা বিমানে উঠবো বা কোনো এক সময়। উনি ঢাকার থেকে যদি আমাদের বাড়িতেও বিমানে যাওয়া হয়, তা উনি চেষ্টা করবে আরকি, বা আমরা চেষ্টা করব তার যাতে আশাটা আল্লাহ তাআলা কবুল করে, এবং সবকিছু শেষ করে এই যে এখন আমি আমার সিটের জন্য ওয়েট করতেছি। আমার সিটটা আমি এখন পাবো। তো যেহেতু ১ম বিমানে উঠছি, কি আছে না আছে কোনো সময় দেখি নাই, একটু দেখতে চাচ্ছি আমি। যার কারণে আমার সিটে যাওয়ার পর আমি কিন্তু সিটে বসি নাই, আগে দাঁড়াইছি। দাঁড়াই দেখতেছি যে কতগুলা সিট আছে। এই যে এয়ার হোস্ট, হুম? যে মানুষের ১ম যে একটা দেখা, যে জিনিসটা, এই দেখাটা আমি দেখতেছি। অবশেষে সিটে বসলাম। আমার সিট পাইলাম। এবার গন্তব্য হচ্ছে শারজাহ বিমানবন্দর। তারপরে শারজাহ আমার প্রায় ২০ ঘন্টার ট্রানজিট আছে। সেই ট্রানজিট শেষ করে তারপরে আমার যে গন্তব্যস্থল, ওখানে চলে যাব। এই হচ্ছে একটা পানি বিমানের ভিতরে কিনছিলাম, যে পানিটার দাম হচ্ছে বাঙালি টাকায় ৳১০৫। তো এটা আমারে দিরহাম দিয়া নিতে হয়েছে, এবং এয়ার আরাবিয়াতে বাংলাদেশ থেকে যারা যায় তারা অনেক সময় টাকাও খরচ করে চলতে পারে। তো এবার শেষ, বাংলাদেশকে বিদায়। বিমান চালু হলো এবং যাচ্ছে আস্তে। তো যেহেতু বিমানের ভিতরে মোবাইল ইউজ করা অনেক সময় নিষিদ্ধ আছে, বা এয়ার হোস্টেসরা দেখলে একটু স প্রশ্ন করতে পারে আপনাকে। তো আমি আমার গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিওটা করতেছি, এবং অল্প সময়ের জন্য। হয়তোবা ওইভাবে ভিডিওটা করা হবে না, এবং ওইভাবে আপনাদের দেখানোর মতো ক্ষমতা আমার নাই। আর আমার ফ্লাইটটা ছিল মূলত হচ্ছে রাত্রে। তো দেখতে আমরা শারজাহ এয়ারপোর্টে চলে আসলাম। এবার ২০ ঘন্টা ট্রানজিট নিয়ে আমি বসে থাকবো। এর ভিতরে আমার মেয়ে বারবার ফোন দিতেছে যে, "বাবার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো।" হুম?
আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতেছি এবং আমার মেয়ে কিন্তু আমাকে মাঝে, মাঝে ফোন দিচ্ছে, "বাবা তুমি কই? উঠছো নাকি? কোথায় যাচ্ছ?" তো আমার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কথাগুলা বলতেছি এখন। তো দেখুন শারজাহ এয়ারপোর্টের যে আউটলেট গুলো আছে বা দোকানগুলো আছে বা শপগুলো আছে, তো এয়ারপোর্টের ভিতরে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা জায়গা। এবং দেখুন এখানে প্রত্যেকটা দেশের মেক্সিমাম রবি দেশের যে বিয়া করছে যাত্রীরা জানোস নি? বিয়া করছে যে জানোস নি? ট্রানজিট দেয় বিমানবন্দরগুলা। তো এখানে হচ্ছে আপনার সবকিছুই পাওয়া যায়। এয়ারপোর্টের ভিতরে যত সম্ভব যত জিনিস আছে এবং আমার লং টাইম যার হ্যাঁ, কারণে আমার মনে আছে? ওইভাবে ঘোরানোর সময় হয় নাই। কারণ একটু ক্লান্ত ছিলাম এবং হচ্ছে ফার্স্ট টাইম কে কি বলে হ্যাঁ, না বলে, হুম? আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ। যে শারজাহ এয়ারপোর্টে যে ২০ ঘন্টা ছিলাম, যেমন আনন্দ গেছে, কষ্টও গেছে। খুব মিস করছিলাম আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার মা, বোন, ভাই অর্থাৎ আমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আমি খুব মিস করছি। যে, যে লোকটা ঢাকায় ছিল, ঢাকায় থাকার পরে সবার সাথে যোগাযোগ করছে। কিন্তু এই লোকটা কতদিনের জন্য বাইরে যাচ্ছে কেউ বলতে পারে না। আমি নিজেও জানি না যে আমি কতদিনের জন্য বাইরে যাচ্ছি। হুম? তো দেখা যাক আল্লাহ তাআলা কতদিন প্রবাস জীবনটা কপালে রাখে। প্রবাস জীবনটা যতদিনে থাকি না কেন সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে না সকল প্রবাসী ভাইদের জন্য আল্লাহ তাআলা দেশে ফেরানোর তৌফিক দান করে এবং সুস্থ সাবলীলভাবে যে যার গন্তব্যভাবে মার সাথে, বাবার সাথে, বোনের সাথে, বউয়ের সাথে সবার সাথে যেন চলাফেরা করতে হয়। তো দেখতে, দেখতে আমার ২০ ঘন্টা কেটে গেল। এবার আমার যে রাসেল ভাই গন্তব্যস্থল আমার নাম্বার দিয়েছিল আইতে সময়। কোন রিপাবলিক নাম্বার? অফ এটা আমার ডিলিট হয়ে গেছে গা। আর আমি তো মনে করো হঠাৎ করে একটা প্রোগ্রাম নিয়ে আমি যে কোনো কারণে আইছি, এটাও সোভিয়েত জানা ইউনিয়ন। অবশ্যই। আর যে তো সৌদি বাড়ির আমরা এখন কাজটা বাসে লড়াই ওঠার জানি জন্য না জানা। ইমিগ্রেশন শেষ করলাম এবং বাসেও অলরেডি আমি উঠে গেছি। আমাদের কয়েকজন সোভিয়েতের যে যাত্রী ছিল তারা ইমিগ্রেশন করতেছে। এবার বাস রানিং চলতেছে এবং শারজাহ এয়ারপোর্টের দেখা যাক কি হয় বা কি দেখা যায়। একটু ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্লাইট হচ্ছে রাত্র দেয় না। 12:30 বাজে। অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আসছি 10টা বাজে ৪ তারিখে। শারজাতে পুরা ২০ ঘন্টা ট্রানজিট ছিল। তারপর হচ্ছে আপনার ৩ ঘন্টা আমার সোভিয়েত ইউনিয়নের যে গন্তব্যস্থল সেখানে। তো শারজাহ এয়ারপোর্টটা যদি আমি অন্য কোনো এয়ারপোর্ট দেখি নাই দুবাইয়ের, শারজাহ এয়ারপোর্টটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে হ্যাঁ, এবং তাদের আমি যে ফ্যাসিলিটি হইছে কি, সেটিও অনেক আমি তো মনে করো যে ভালো। হঠাৎ করে আমার ভাই গ্যাসের দিন আছে না, যাক দেখা যাক পরে দোয়া নাই এতে আমার পরিস্থিতি আপনাদেরকে একটু আমি আর কি, দোয়া কি নাই সব দেখাইতে কিছু পারি। দিয়া। পরে বেশি কিছু আমার দেখাতে বন্ধু পারবো না মনে যেহেতু করো যে আপনারা বিমান জানেন নাই। মাটিঘাটে জাকিরের পোলা এই যে শিয়া, বিমান ওই যাচ্ছে। তানভীর মুসার পোলা, এই যে পিচ্ছি পিচ্ছি গুলা, হ্যাঁ তো হ্যাঁ, শারজাহ থেকে ওই মুরাদে মনে করো শারজাহর আশেপাশে একদম বা একশো শারজাহ তিরিশ বিমানবন্দরের ভিতরে হাজার মুরাদ গায়ের কিছু খালি যতটুকু সিগারেট পারতেছি টাকা আপনাদেরকে আমি সব উড়াইছে। দেখানোর জন্য। এখানে তখন আমার দেখানোর কাছে খুব কিছুই নাই। অবস্থা খারাপ। যেহেতু পরে বিমানবন্দরে তো বিমান মনে থাকবে করেন পরে এটাই আরেকটা গাড়ি স্বাভাবিক দিয়ে করেছি এবং যাইয়া প্রায় ওই সাড়ে জায়গার যে 7 আট ঘন্টা। ডিউটিরত অফিসার বা অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে এটি থাকবে এই স্বাভাবিক। বিলি হয়ে গেছিলাম, বিমানবন্দরে তো মাথা বিমানে থাকবে এটা তো এই আপনারা অবস্থা জানেন। হয়েছে যে আমি কি করবো, হুম? আর চোখে খালি অন্ধকার দেখি। পরে তো কিস্তি উঠাইছি, দেখতে, কিস্তি দেখতে 2 লাখ উঠাইছি, ভাড়াটা লইছি 1 লাখ। আমি বিমানের কাছাকাছি চলে আসতেছি। লইয়া হয়তো আর বিমান অল্প দিয়ে সময়ের রাখছি। ভিতরে আমার ভাইয়ের কাছে বিমানে উঠবো কয় 30,000 ইনশাল্লাহ। টাকা বেতন পাবেন, আপনি বাবুর্চির কাজ করবেন। বিমানে ওঠার পরে এরপরে আমি চলে তো যাব আবার বাবুর্চির কাজ আমার জানি। গন্তব্যস্থল সোভিয়েত ইউনিয়ন। এই কথা কই মনে করো সোভিয়েত ইউনিয়ন থেকে ইনশাল্লাহ যতদিন থাকি না কেন, যেভাবেই চলি না কেন সবাই দোয়া করবেন এবং সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের অচল অবস্থার জন্য সবাই দোয়া করবেন যাতে সব সমস্যা দূর হয়।
তো রাতের অন্ধকারে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। অন্ধকার আর অন্ধকার আর কিচ্ছু নাই। হুম? দেখতে, দেখতে আমরা আমাদের বিমানের কাছাকাছি চলে আসছি। এবং বিমানে উঠে আমি একটা ঘুম দিছি। যে ঘুমে পরে একবারে সোভিয়েত ইউনিয়নে আসার পর আমার ঘুম ভাঙছে এবং মোবাইলে দিয়ে চার্জ নাই। আইসনি তুমি বুঝছেন? এটি রাতের অন্ধকার। সারা দিন থাকতে এই 12টার দিকে গেলে কি একটু টাইসের লেগে তোমরা এই ধরনের রাইট করে বোর্ডারে থুয়ে বাইতে গেলা কোন রাইট বাজে কথা তো শারজা শেষ করার পরে এবার আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। এবার একটা সিম নিছি। সিম নেওয়ার পর আমি একটা ট্যাক্সি বুকিং করছি আমার যে লোকেশন, অর্থাৎ আমার যে কর্মস্থল। আমি আমার লোকেশনে যাওয়ার জন্য গাড়িতে উঠছি এবং মোবাইলে যত চার্জ নেই এই ক্ষেত্রে মোবাইলে একটু চার্জ দিছি। এবং আমার কলিগ ছিল একজন ইরানি মেয়ে। আমরা ২ জনেই ট্যাক্সিটা মূলত রিজার্ভ করেছিলাম। যাচ্ছি এবং এই অঞ্চলটা আপনারা দেখুন। রাতের অন্ধকার কত সুন্দর। কিন্তু এই এয়ারপোর্টটা একবারে মনে হয় যে ছোট্ট একটা এয়ারপোর্ট এবং এই দেশের জন্য শুধু এই একটা এয়ারপোর্টে আছে। যার কারণে আর এই জায়গায় বিমান অত উঠানামাও করে না। হুম? হয়তো যেমন যারা বাংলাদেশে যায় সপ্তাহে বা আপনার বিমানের টিকিট কাটার জন্য প্রায় ১৫-২০ দিন আগে টিকিট কাটতে হয়। তো দেখতে, দেখতে আমি আমার স্বপ্নের প্রবাস জীবন শুরু করলাম। আপনারা দোয়া করবেন যাতে প্রবাস জীবন ভালো কাটে এবং প্রবাস যেন ভালোভাবে চলতে পারি, থাকতে পারি এবং দেশকে সমৃদ্ধশীল করার জন্য অবদান রাখতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। তো চেষ্টা করব আমার প্রবাস জীবনের অন্য বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার। আমি যাব হচ্ছে ২০ মিনিটের রাস্তা। আমার ভাড়া হচ্ছে ৳১,০০০। বাংলাদেশী টাকায় প্রায় ৳১৩০০, হ্যাঁ? এবং বিদেশে কোনো জায়গার নাম সবাই বলতে পারে না, কিন্তু মেক্সিমাম হচ্ছে লোকেশন ওয়াইজ চলে। যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন যাতে আপনাদের নতুন ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের সঙ্গে থাকতে পারি। আপনারাও আমার সঙ্গে থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে যে সময় বাংলাদেশে যাব। গুড বাই বাংলাদেশ। I love Bangladesh. I love my mother. I love my country.